আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের অনেকদিন পরে আমাদের সিআরও কোর্সের আজকে ওরিয়েন্টেশন ক্লাস। তো এটা আরো একটু আগে হওয়ার কথা ছিল, কিন্তু আমার পার্সোনাল প্রবলেমের কারণে এটা স্টার্ট করা হয় নাই। তো আজকে থেকে আপনাদের সিআরও কোর্সের অর্থাৎ কনভার্সন রেট অপটিমাইজেশন কোর্সের প্রথম ক্লাস। এবং আমাদের এই ক্লাসটা প্রতি সোমবার এবং শুক্রবার হবে রাত 8টার দিকে। তা আপনারা সবাই ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমরা সিআরও কোর্সের অনেক কিছু জিনিসই শিখবো। হয়তো বা আপনাদের আমি মডিউলটা দিয়ে দিছিলাম, যে মডিউলটা আপনারা দেখেছেন যে আমাদের কি কি ক্লাস নেওয়া হবে। তো তারপরে যদি আমরা আমাদের মডিউলটা দেখি যে আমাদের মডিউলে কি কি শেখানো হবে আসলে, তাহলে আমাদের যে মডিউল 1 অর্থাৎ আজকে আমরা যে জিনিসটা শিখবো, যে ডিসকাস অ্যাবাউট সিআরও, সিআরও সম্বন্ধে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করব। এবং এই হোয়াট ইজ কনভার্সন এবং টাইপস অফ কনভার্সন, কনভার্সনের অনেকগুলো টাইপ আছে, এই টাইপগুলো আমরা বিস্তারিত আলাপ আলোচনা করব। এছাড়াও আমরা দেখার চেষ্টা করব যে কনভার্সন রেটটা কি, এরপর কনভার্সন রেট অপটিমাইজেশনের ইন্ট্রোডাকশনটা আমরা জানার চেষ্টা করব। কনভার্সনের টাইপ, এটা আমাদের দুইটা টাইপ আছে, সেই টাইপ দুইটা আমরা জানার চেষ্টা করব, যেটা হলো ম্যাক্রো কনভার্সন আর একটা হলো কি মাইক্রো কনভার্সন। এবং আমাদের এই সিআরওটা কেন দরকার, আহ কি কারণে দরকার, বা কোন কোন বিজনেসের জন্য দরকার, সেইগুলো জিনিস নিয়ে আমরা আলাপ আলোচনা করব। এরপরে আমাদের ডিফারেন্স বিটুইন ম্যাক্রো কনভার্সন এবং মাইক্রো কনভার্সন, এই দুইটার মধ্যে পার্থক্য কি, সেই জিনিসগুলো জানার চেষ্টা করবো। এরপর মডিউল 2 তে যদি আমরা দেখি, সেখানে আমাদের যে জিনিসগুলো জানবো যে আমাদের কোন কোন বিজনেসের জন্য সিআরওটা আসলে দরকার। পৃথিবীতে তো বিজনেসের অভাব নাই, তাহলে আমাদের কোন কোন বিজনেসের জন্য সিআরও দরকার হবে, সেই বিষয়গুলো আমরা জানবো। তো এই ধরনের আমাদের যে পপুলার যে 10টা বিজনেস নিয়ে আমরা আলাপ আলোচনা করব, যে 10টা বিজনেসের জন্য আমাদের যে সিআরওটা একবারই রিকোয়ার্ড, বা এগুলো আমাদের লাগবে এই 10 টাইপের বিজনেসের জন্য। এবং ওই 10 টাইপের বিজনেসই আমরা মার্কেট প্লেসে বা আমাদের মার্কেট প্লেসের বাইরে বেশি পেয়ে থাকবো। এরপর আমাদের কি যে বিজনেস এক্সাম্পল অ্যান্ড এক্সপ্লেনেশন, এই 10টা বিজনেস যে আমরা দিব, এই 10টা বিজনেসের এক্সপ্লেনেশনটা আমরা জানার চেষ্টা করবো, এবং উইথ এক্সাম্পল, ঠিক আছে। এরপরে আমাদের যে জিনিসটা, যে ক্যালকুলেটিং দা কনভার্সন রেট, আমাদের কনভার্সন রেটটা আমরা ক্যালকুলেট করার চেষ্টা করব, এবং এই কনভার্সন রেটটা কিভাবে ক্যালকুলেট করে সেই জিনিসটা দেখব। এরপর আমাদের যদি কনভার্সন রেটটা যদি কমে যায়, তাহলে আমাদের ক্যাম্পেইনের মধ্যে বা আমাদের বিজনেসের মধ্যে কি রকম ইফেক্ট করবে, সে সম্পর্কে আমরা জানবো। এবং আমার যদি কনভার্সন রেটটা বেড়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের বিজনেসের কত পার্সেন্ট লাভ হবে বা কত টাকা লাভ আসবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করবো। অর্থাৎ আমাদের যে কনভার্সন রেট যদি বাড়ে, তাহলে সেটার সুবিধা অসুবিধা কি, এবং আমাদের কনভার্সন রেট যদি কমে যায়, তাহলে সেটার সুবিধা অসুবিধাগুলো কি, সেটা আমরা বিস্তারিত আলাপ আলোচনা করব। এবং এই কনভার্সন রেটটা কিভাবে কাজ করে সেটা আমরা জানার চেষ্টা করব। এরপরে যদি আমাদের মডিউল 4-এ যাই, মডিউল 4-এ আমাদের টোটাল আমাদের এই যে সিআরও কোর্সে আপনাদের জন্য 300+ একটা চেক লিস্ট থাকবে। অর্থাৎ যারা হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টারে কাজ করেছিলেন, তারা হয়তো বা জানেন যে এই কোর্সের মধ্যে কিন্তু আমাদের একটা চেক লিস্ট থাকতো, যে ওই চেক লিস্টটা আমাদের চেক করে আর তারপরে সবকিছু ফিক্স করে আমরা গুগল মার্চেন্ট সেন্টারটা ফিক্স করতাম। তো এটাও সেম আমাদের সিআরও কোর্সে প্রায় 300+ আমাদের এখানে চেক লিস্ট থাকবে। অর্থাৎ 300+ আমরা প্রবলেম বের করে তারপরে আমরা এটা সমাধান করার চেষ্টা করব। এর মধ্যে আমাদের এখানে 45টা কি থাকবে, এখানে থাকবে আমাদের জেনারেল সিআরও চেক আউট পয়েন্ট আউট অফ 300+ চেক লিস্ট। অর্থাৎ আমাদের 300টার মধ্যে এখানে 45টা কি কি থাকবে। ফোর্থ মডিউলে আমরা এটা জানার চেষ্টা করব, যেমন জেনারেল প্রবলেম ফাইন্ড আউট অ্যাবাউট দ্য সিটিএ বাটন। আমাদের সিটিএ বাটনটাতে আমরা কি কি প্রবলেম আছে, সেই প্রবলেম গুলো আমরা বের করব। হয়তোবা সিটিএ বাটনের আমরা কালার চেঞ্জ করে দেখতে পারি, বা আমাদের সিটিএ বাটনটা কিরকম হওয়া দরকার, বা আমাদের যে হোম পেজের মধ্যে বা যে কোনো জায়গায় সিটিএ বাটনটা যা আছে, সেটা আমাদের কাস্টমারের চোখে লাগতেছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু আমরা টেস্ট করব। এই টেস্ট গুলো আমাদের, অর্থাৎ আমাদের যে এখানে 300+ চেকলিস্ট, আমরা এটা খুঁজে বের করব প্রবলেম গুলো, এগুলো সলভ করার জন্য আমরা কিন্তু
আমাদের টেস্টিং এর মাধ্যমে এগুলো সলভ করব। আমরা আমাদের নিজের মতো করে কিন্তু এটা দিলে হবে না, এটা এবি টেস্টিং এর মাধ্যমে টেস্ট করব যে আমাদের আসলে কোন জিনিসটা পারফর্ম করতেছে বেশি। ধরুন আমাদের সিটিএ বাটন আপাতত দেওয়া আছে কি, যে ব্ল্যাক দেওয়া আছে। ব্ল্যাক দেওয়ার পরে আমরা যদি এটা আমাদের সিটিএ বাটনটা যদি ব্লু দিই, ব্যাকগ্রাউন্ড কালারটা, তাহলে এই দুইটা দিয়ে আমরা কম্পেয়ার করব যে আমাদের আসলে কোনটাতে বেশি সেলস আসতেছে বা কোনটার রেজাল্ট সব থেকে বেশি, যেটা বেশি আসবে সেটা আমরা পরবর্তীতে এটা অ্যাপ্লাই করব। তো এটার সবকিছু সমাধান আমাদের কে দিবে, আমাদের এবি টেস্টিং এর মাধ্যমে এই সমাধানগুলো দিয়ে থাকবে। এরপরে মোস্ট প্রবলেম ফাইন্ড আউট অ্যাবাউট দ্য নেভিগেশন, অর্থাৎ আমাদের যে নেভিগেশন থাকে, অর্থাৎ একটা ওয়েবসাইটের মধ্যে হেডার থাকে অথবা আপনি মেনু বার বলতে পারেন, যেটাকে এখানে হোম থাকে, এরপরে এখানে আমাদের অ্যাবাউট আস থাকে, এরপরে এখানে আরো কালেকশন গুলো যে থাকে, সেই নেভিগেশনের মধ্যে আমরা আমাদের প্রবলেম গুলো ফাইন্ড আউট করব। এরপরে কি সার্চ বারের মধ্যে দেখেন, শুধুমাত্র সার্চ বারটার উপর আমরা 13টা প্রবলেম খুঁজে বের করবো, যে একটা সার্চ বারের মধ্যে 13টা প্রবলেম কি কি থাকতে পারে। অনেকেই দেখবেন যে বিজনেসের মধ্যে কি থাকে না, দেখবেন যে সার্চ বারে নাই। তো এখানে এই সার্চ বারটা আমাদের মাস্ট দিতে হবে, এবং এটার মধ্যে আমরা 13টা প্রবলেম ফাইন্ড আউট করব। এছাড়াও আমাদের এখান থেকে আমরা যদি কার্ট উইজেট, অর্থাৎ আমরা যখন একটা প্রোডাক্ট কিনি বা যখন এটা অ্যাড টু কার্ট করি, অ্যাড টু কার্ট করার পর সেটা আমাদের কার্টের মধ্যে চলে যায়। এই কার্টের মধ্যে আমাদের যে কার্ট উইজেটটা আছে সেটার মধ্যে কি কি প্রবলেম থাকতে পারে, বা সেটা আমাদের কিভাবে ইউজার ফ্রেন্ডলি করা যায়, সেই জিনিসগুলো আমরা আলাপ আলোচনা করব। এছাড়া আমাদের ফুটার সেকশনে যদি আমাদের কি কি প্রবলেম আছে সেই প্রবলেম গুলো বের করব। এখানে আমাদের কয়টা, 45টার মতো প্রবলেম বের করব। এছাড়াও আমাদের তার পরের মডিউল, অর্থাৎ আমাদের 5 মডিউলে আমরা 21টার মতো প্রবলেম সলভ করার চেষ্টা করব এবং এটা ফাইন্ড আউট করব। তো এটা কি, যে আমাদের জেনারেল প্রবলেম ফাইন্ড আউট দা হোম পেজের মধ্যে আমাদের কিছু প্রবলেম থাকবে, সেই প্রবলেম গুলো খুঁজে বের করার চেষ্টা করব। এরপরে সোশ্যাল প্রুফ, কিছু কিছু সোশ্যাল প্রুফ আমাদের লাগবে, বা এটা ওয়েবসাইটের মধ্যে আছে কিনা বা এটা কিভাবে আছে সেই বিষয়গুলো জানার চেষ্টা করবো। এখন সোশ্যাল প্রুফটা কি, এটা আমরা পরবর্তীতে যখন আমাদের মডিউল 5 আসবে তখন আমরা এটা ডিটেলস আপনাদের জানাই দিব। এরপরে আমাদের ক্যাটাগরি পেজ, অর্থাৎ আমাদের যে ওয়েবসাইটের মধ্যে প্রোডাক্ট গুলো কিন্তু সাজানো গোছানো থাকে, যে মেন্স এর জন্য আলাদা, ওমেন্স এর জন্য আলাদা, এরপর আমাদের কিডস এর জন্য আলাদা। এই যে আমাদের ক্যাটাগরি ওয়াইজ করা থাকে, বা আমাদের প্রতিটা প্রোডাক্ট যে ক্যাটাগরি ওয়াইজ থাকে, যেমন হতে পারে এটা টি শার্টের জন্য আলাদা একটা ক্যাটাগরি, এরপর আমাদের প্যান্টস এর জন্য আলাদা একটা ক্যাটাগরি। এই যে ক্যাটাগরি গুলো থাকে, এই ক্যাটাগরি পেজের মধ্যে আমাদের কিছু প্রবলেম আছে, সেই প্রবলেম গুলো আমরা খুঁজে বের করব। এরপরে কি আমাদের অ্যাবাউট ফিল্টারিং বিষয়টা আমরা আলাপ আলোচনা করব। অনেক ওয়েবসাইটে দেখবেন যে এটা ফিল্টারিং করা যায়, যে আমি এখান থেকে ফিল্টার করে দিব, যে আমার এখানে ধরুন একটা ল্যাপটপের ওয়েবসাইট, আমি এখানে ফিল্টার করে দিলাম কি, যে আমি যদি এখানে ল্যাপটপ লিখে যদি সার্চ করি, তাহলে আমাদের কি ওয়েবসাইটের মধ্যে সকল ওয়েবসাইট গুলো চলে আসবে, বা সকল যে ল্যাপটপ গুলো আছে সবগুলো চলে আসবে। আমি চাচ্ছি এখানে ফিল্টারিং করে দিতে, কি ফিল্টারিং, যে আমি চাচ্ছি এখানে আমার 50,000 থেকে 1 লাখ টাকার রেঞ্জের মধ্যে যে ল্যাপটপ গুলো আছে সেগুলো আমার কাছে শো করাবো। এরপরে আমি চাচ্ছি আরো এখানে ফিল্টারিং করলাম কি, যে আমার কোর i5 7 জেনারেশন বা 10 জেনারেশন লাগবে, ওই ধরনের ল্যাপটপ গুলো আনো। বা এখানে আমি চাইলাম কি, যে আমার এখানে ব্র্যান্ড আমি এখানে ফিল্টারিং করতে পারি, যে আমার এইচপি ব্র্যান্ডেরটা লাগবে। তো যখন আমি একটা ওয়েবসাইটের মধ্যে যাই, সেখানে কিন্তু সকল প্রাইসের মধ্যে এবং সকল ব্র্যান্ডের যে ল্যাপটপ গুলো আছে সেগুলো আমার কাছে চলে আসে। তো আমি যদি এখানে ফিল্টারিং করে দিই আমার চাহিদা মতো, তাহলে কি হইলো, আমার এখানে সময়টা বেঁচে গেল, কার, কাস্টমারের সময়টা বেঁচে গেল, এবং সে এখানে কি, যে খুব তাড়াতাড়ি তার পছন্দের প্রোডাক্টটা বা তার চাহিদা মতো প্রোডাক্টটা সে খুঁজে পাইলো। তো এই যে ফিল্টারিং এর বিষয়টা কিন্তু আমরা এখান থেকে যে প্রবলেম গুলো আছে, বা এটা আমাদের ওয়েবসাইটের মধ্যে থাকা জরুরি কেন, সেই বিষয়গুলো নিয়ে ডিসকাশন করব। এরপরে আমাদের প্রোডাক্ট পেজ নিয়ে আমরা প্রায় 70টার মতো প্রবলেম খুঁজে বের করব। যেমন হতে পারে আমাদের এটা যে প্রোডাক্ট পেজের মধ্যে যে প্রবলেম গুলো সেটা আমরা বের করব। প্রোডাক্টের ওভারভিউ, একটা প্রোডাক্ট আমরা দেখবো যে প্রোডাক্টটার মধ্যে কোন কোন জায়গায় আমাদের প্রবলেম গুলো আছে, সেই প্রবলেম গুলো জানা দরকার। এরপর কি ইমেজ গ্যালারি, অর্থাৎ আমাদের এখানে একটা ইমেজ আছে। ইমেজ আমরা যখন কোন একটা প্রোডাক্টের মধ্যে যাই, সেখানে কিন্তু ইমেজ থাকে, কেউ কেউ একটা দেয়, হয়তো বা কারো 3-4টা এখানে ইমেজ দিয়ে থাকে। তো এই যে গ্যালারিটা আমাদের কিরকম হওয়া দরকার, বা আমাদের এই যে গ্যালারির মধ্যে ইমেজ গুলো থাকবে সেগুলো কিরকম হওয়া দরকার, সেই বিষয়গুলো আমরা জানবো। এরপর আমাদের প্রোডাক্ট পেজের মধ্যে যে সিটিএ এরিয়াটা আছে, সিটিএ মানে কি, কল টু অ্যাকশন বাটনের যে এরিয়াটা আছে, সেই এরিয়াটা কেমন হওয়া দরকার বা কোন জায়গায় থাকা দরকার, সেই বিষয়গুলো জানবো। এবং আমাদের প্রোডাক্ট পেজের মধ্যে আমাদের সোশ্যাল প্রুফ লাগবে কিনা, সেই বিষয়গুলো আমরা কিন্তু জানবো।
এবং আমাদের কি এখানে যে কনভার্সন এওভি বুস্টার বলতে কি বোঝায় সেটা আমরা বিস্তারিত আলাপ আলোচনা করবো। এওভি কি এটাও আমরা কিন্তু জানবো, যে এভারেজ অর্ডার ভ্যালু এই বিষয়গুলো কি, কিভাবে কাজ করে সেটা জানবো। যে প্রোডাক্টের ডেসক্রিপশনটা কিরকম হওয়া দরকার, প্রোডাক্টের ডেসক্রিপশনের মধ্যে কি কি থাকা দরকার, এই বিষয়গুলো আমরা ডিসকাশন করব। এরপরে যদি আমরা আমাদের 7th মডিউলে যাই, এখানে আমাদের ল্যান্ডিং পেজ নিয়ে আলাপ আলোচনা করা হবে, যে একটা ল্যান্ডিং পেজের মধ্যে কিরকম হওয়া দরকার, অর্থাৎ আমাদের একটা ওয়েবসাইটের যে ইউজার ইন্টারফেসটা কিরকম হবে, অর্থাৎ ওয়েবসাইটটা কিরকম ভাবে ডিজাইন করা বা কিভাবে ডিজাইন করে রাখলে বা কোন কোন ফিচার গুলো অ্যাড করলে আমাদের কাস্টমারদের ক্ষেত্রে ভালো হবে বা তারা এটা খুব তাড়াতাড়ি এটা তাদের প্রোডাক্টটা কিনতে পারবে। তো সেই বিষয়গুলো আমরা আলাপ আলোচনা করব। এখানে আমরা আরো কয়েকটা বিষয় দেখবো, যে আমাদের যেমন এখানে ল্যান্ডিং পেজের ক্ষেত্রেও ইমেজ গ্যালারি নিয়ে আলাপ আলোচনা করব। ইমেজ গ্যালারিটা দেখেন, একটা হলো কি আমাদের ল্যান্ডিং পেজের মধ্যে, আরো একটা হলো কি আমাদের এখানে যেটা দেখলাম যেটা হলো প্রোডাক্ট পেজের মধ্যে। তো এই বিষয়গুলো আমরা কিন্তু ডিসকাশন করব। এরপরে যদি আমরা কার্ট পেজে যাই, কার্ট পেজের ক্ষেত্রে আমাদের প্রবলেম খুঁজে বের করবো। চেক আউট পেজের মধ্যে দেখেন আমরা 38টার মতো আমাদের এখানে প্রবলেম বের করতে হবে চেক আউট পেজের মধ্যে। এরপর কি থ্যাংক ইউ পেজ, অর্থাৎ যখন আমরা একটা প্রোডাক্ট পারচেস করি, পারচেস করার পর আমাদের এক জায়গায় নিয়ে যাই, সেখানে আমাদের থ্যাংক ইউ দেখায়। তো এই বিষয়গুলো আমাদের বিস্তারিত জানতে হবে, যে আমাদের কন্টাক্ট ফর্মের মধ্যে কি কি প্রবলেম আছে, আমাদের লগ ইন ফর্মের মধ্যে যে আমরা লগ ইন করে কাস্টমাররা সেখানে কি কি প্রবলেম আছে, থ্যাংক ইউ পেজে কি প্রবলেম আছে, এই প্রবলেম গুলো আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে এটা কি, এটা কিন্তু বিশাল বড় একটা জার্নি, যে আমাদের এখানে প্রায় 300+ প্রবলেম বের করতে হবে। এখন আপনি বলতে পারেন যে ভাই এটা আমি কিভাবে মনে রাখবো, আমি আপনাদের চেক লিস্ট দিয়ে দিব, এবং আপনার যে এই 300টা প্রবলেম যদি আপনি খুঁজে বের করে দেন, বা এই 300টা প্রবলেম যে আপনি যদি আপনার আয়ত্তে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি সিআরওর একটা এক্সপার্ট হয়ে যাবেন, বা এটা আমাদের কাজ করতে করতে এক সময় হয়ে যাবে। তো এখন বলতে পারেন যে ভাই এই 300টা চেক আউট, যে আপনি যে চেক লিস্ট যে আপনি বানাইলেন, এই 300টা চেক লিস্ট যে আমরা চেক করব, এটা কি আমাদের প্রতিটা ওয়েবসাইটের ক্ষেত্রে এটা প্রযোজ্য, বা আমাদের কি এই যে আমাদের যে ইগুলো থাকে, অর্থাৎ আমাদের যে ক্লায়েন্ট গুলো থাকবে, এই ক্লায়েন্ট গুলোর কি এই 300টা যদি আমরা বের করে দিই, তারা কি এটা সলভ করতে চাইবে? অনেকে চাইবে, অনেকে চাইবে না। তো আমরা কি করব, এই 300টা চেকলিস্টের মধ্যে আমাদের মেইন মেইন যে প্রবলেম গুলো, সেই প্রবলেম গুলো আমরা তাকে বললে সেটা আমাদের ফিক্স করতে হবে। মনে করেন যে 300টার মধ্যে 50-60টা বা 100টার মতো বের করলাম, আমাদের 300টার মধ্যে যে 300টাই লাগবে এমনটা না। ঠিক আছে, এখান থেকে যে যেগুলো আমাদের ম্যান্ডেটরি বা যেগুলো আমাদের ইম্পর্টেন্ট, সেগুলো আমি আপনাদের ডিটেলস বলে দিব। এরপরে আমাদের যে বিষয়টা হলো কি এবি টেস্টিং, যে আমাদের ইনস্ট্রাকশন ইন্ট্রোডাকশন টু আমাদের এবি টেস্টিংটা আমরা জানবো। এবি টেস্টিং কি, এবি টেস্টিং কিভাবে কাজ করে, কেন আমাদের এবি টেস্টিংটা প্রয়োজন, ঠিক আছে। এরপর আমাদের কি হাউ মেনি ভিজিটর নেট, অর্থাৎ একটা এবি টেস্টিং করতে গেলে আমাদের কিরকম আমাদের ভিজিটর দরকার, সেই জিনিসগুলো আমরা জানবো, যে কতগুলো ভিজিটর হলেই আমরা এবি টেস্টিং এর পারফর্ম আমাদের ভালো করবে। এরপর আমাদের এবি টেস্টিংটা কতদিনের জন্য, অর্থাৎ কতদিনের জন্য আমাদের এবি টেস্টিংটা করলে ভালো হবে, ঠিক আছে। এবং ডিফারেন্ট কি আমাদের এবি টেস্টিং আইডিয়া ফর ওয়েবসাইট, মানে কি আমাদের ওয়েবসাইটের জন্য এবি টেস্টিং এর যে অনেকগুলো আইডিয়া আমরা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করবো। তো এখানে আপনাদের মডিউল আপাতত 9টা দেওয়া আছে, এরপর আরো এখানে অ্যাড হবে। যেমন আমাদের গুগল অ্যানালিটিক্স এর রিপোর্টিং এর এখানে বিষয়টা জানবো আমরা। এরপর আমাদের আরো এখানে এবি টেস্টিং এর বিষয়টা জানা থাকবে, যে কিভাবে এবি টেস্টিং করবো, রিপোর্টিং এর পার্টটা জানবো। এরপর আমাদের ফাইবার মার্কেট প্লেসের যে সিআরও এর জন্য কিভাবে গিগ রিসার্চ করতে হয় এবং কিভাবে গিগ আপলোড করবেন, বায়ার কমিউনিকেশন কিভাবে করবেন, এই বিষয়গুলো আমাদের এখানে আলাপ আলোচনা করা হবে। আর টোটাল আপনাদের প্রায় 14 থেকে 15টা ক্লাস নেওয়া হবে। এই হলো আপনাদের যে সিআরও কোর্সের মডিউল, এগুলো আমরা জানার চেষ্টা করব। এরপরে যদি আমরা আহ আমাদের যে একটা স্লাইড যদি আমি আপনাদের দেখার চেষ্টা করি, বা এটা নিয়ে অল্প একটু যদি আমরা ডিসকাশন করি, যে মডিউল 1 এর মধ্যে আমরা কি কি শিখবো, তার মধ্যে আমরা আচ্ছা আমার পরিচয়টা যদি আপনাদের দিই, আপনারা তো সবাই আমাদের অনেকে চেনেন আমাকে, তো আমার নিয়ে পরিচয় তেমন দেওয়ার কিছুই নাই। যে আমার ব্র্যান্ডিং একটা নাম আছে, যে ফ্রিল্যান্সার রাশেদ, এটা দিয়ে আপনি গুগলে সার্চ করলে আমার সবকিছু জানতে পারবেন, অর্থাৎ আমার সোশ্যাল মিডিয়া, আমার ওয়েবসাইট যা কিছু আছে সবকিছুই বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও আমি একজন ডিজিটাল মার্কেটার, মার্কেট প্লেসে অনেকদিন যাবত কাজ করে আসতেছি, এবং স্কিল গেইন একাডেমিতে আমি ট্রেনার হিসেবে আছি। এছাড়াও আমি যা যা কাজ পারি এখানে আমার সবকিছু দেওয়া আছে, তো আপনারা হয়তোবা সবাই জানেন। এছাড়াও আমার যে অনেকগুলো স্টুডেন্টকে আমি
ট্রেনিং দেওয়াইছি, এবং এ থেকে আমাদের যে আমি যে প্রজেক্ট গুলো করেছি সেই প্রজেক্ট গুলোর মধ্যে 200+ প্রজেক্ট ছিল মার্কেট প্লেসে, এবং এটা মার্কেট প্লেসের বাইরেও ছিল, এবং সবগুলো ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ছিল, এবং 5 স্টার রিভিউ ছিল। তো এর মধ্যে সবকিছুই আপনারা হয়তো বা জানেন আমার, তারপরও যদি না জানেন সোশ্যাল মিডিয়া বা আমার যে গুগলে সার্চ করলে জেনে যাবেন। আশা করি যারা এখানে আছেন সবাই জানেন আমার সম্পর্কে। এরপরে আমরা ক্লাসের দিকে একটু চলে যাই, যে আজকে আমাদের কিছু একটু জানা দরকার সেই বিষয়টার দিকে চলে যাই। যেমন আসলে সিআরওটা কি? সিআরও যদি আমরা অনেকেই বলে এটা সিআরও, বা এটার ফুল মিনিং হচ্ছে কনভার্সন রেট অপটিমাইজেশন। কনভার্সন রেট অপটিমাইজেশন হলো এমন একটি প্রক্রিয়া যা ওয়েবসাইটের ভিজিটরদের প্রকৃত গ্রাহকে পরিণত করার লক্ষ্য ব্যবহার করা হয়। এটি বিভিন্ন পরীক্ষা বা তথ্য বিশ্লেষণের মাধ্যমে করা হয়। তো এই সিআরওটা আমরা প্রথমে বেসিকটা জানার চেষ্টা করব, কারণ বেসিকটা জানা আমাদের কি খুবই গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আমরা পরে ডিটেলস আরো আলাপ আলোচনা করব এই সিআরও নিয়ে। তো আগে আমাদের জানা দরকার, বা আমরা বোঝার চেষ্টা করি যে কনভার্সন রেটটা কি। যেমন এখানে আমরা জানলাম যে কনভার্সন রেট অপটিমাইজেশন, তাহলে আমরা আগে জানি যে কনভার্সন রেটটা কি। কনভার্সন রেট অপটিমাইজেশন আমরা আস্তে আস্তে এটা বেসিক থেকে অ্যাডভান্সের দিকে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, ধরুন আমাদের সিআরওর যদি মানে কনভার্সন রেটের কথাই যদি বলি, আপনার একটা কোম্পানি আছে, ধরুন আপনার একটা কোম্পানি আছে, আপনার কোম্পানিতে সেল নাই, অথবা আপনার ক্লায়েন্টের কোম্পানি আছে, তার কোম্পানিতে সেল নাই। সেই ক্লায়েন্টের কোম্পানি তো সেল নাই, ধরুন তার যে যদি তার বিজনেস থাকে, তো বিজনেসেও তার তার একটা যদি নিজস্ব বিজনেস থাকে, তার বিজনেসেও কোনো সেল নাই। তার যদি তার কোনো একটা কোম্পানি থাকে, তার কোম্পানিতেও ধরুন কোনোভাবে সেল নাই। তো সেই ক্লায়েন্টের কোম্পানি আপনি যেন সেল বাড়াতে পারেন, এটাই হচ্ছে আমাদের এই কোর্সের উদ্দেশ্য। অর্থাৎ এক কথায় মনে রাখেন যে আপনার ক্লায়েন্টের হোক বা আপনার ক্লায়েন্টের কোম্পানিরই হোক, যদি তার কোনো সেল না থাকে, তো সেই সেলটা আমাদের কিভাবে বাড়াইতে হবে সেটাই হচ্ছে আমাদের এই কোর্সের উদ্দেশ্য। এই কোর্সের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে কোম্পানির সেল বাড়াতে হয় বিভিন্ন অ্যাপ্রোচের মাধ্যমে। সেই জিনিসটা আমরা এই কোর্সের মধ্যে দেখব, যে কিভাবে আমাদের কি কি কাজ করলে বা কি কি পদক্ষেপ নিলে আমাদের এই সেলটা বাড়বে। এমনও হতে পারে যে আপনি ভালো অ্যাড দিচ্ছেন, আপনার ক্লায়েন্ট বা আপনার ক্লায়েন্টের কোম্পানি ভালো অ্যাড দিচ্ছে কিন্তু কোনো সেল নেই। আপনি হয়তো জানেন যে ভালোভাবে মার্কেটিং করতেছেন, তাও কোনো সেল নেই। মানুষ আপনার যে ব্র্যান্ডটা আছে, এই ব্র্যান্ড সম্পর্কে আপনার মানুষ জানে যে আপনি এই প্রোডাক্ট সেল করেন, বা আপনার ব্র্যান্ড সম্পর্কে সে ভালোভাবে জানে, তারপরেও কোনো কিন্তু আপনার সেল নেই। তো এই যে কোথাও না কোথাও প্রবলেম আছে, সেই প্রবলেম গুলো বের করা এবং সেগুলোকে ফিক্স করা, এটা হচ্ছে আমাদের কি এই কোর্সের উদ্দেশ্য বা আমাদের একজন সিআরওর কাজ। সেই অনুযায়ী আমরা বিভিন্ন রেজাল্টের বেস করে টেস্ট করব, যে আমরা যে প্রবলেমগুলো ফাইন্ড আউট করব, সেই প্রবলেমগুলো ফাইন্ড আউট করার পর সেটা আমরা একটা কি ওই যে এবি টেস্টিং এর মাধ্যমে এটা কি করবো, একটা রেজাল্ট বের করব। সেই রেজাল্টের আমরা টেস্ট করে অ্যাকচুয়ালি আমাদের কোনটা পারফর্ম করবে সেটা আমরা বিস্তারিত বিশ্লেষণ করেই তারপরে আমরা সেই বিষয়টা অ্যাপ্লাই করব। তো এখানে এটাই বলা হয়েছে যে এটি বিভিন্ন পরীক্ষা এবং তথ্য বিশ্লেষণের মাধ্যমে আমরা এটা যাচাই করব। তো আমরা কি জানলাম যে আমাদের যে মার্কেটিং করতেছি, মার্কেটিং করার পরেও আমাদের সেল আসতেছে না। এরপর আমরা আমাদের ব্র্যান্ড সম্পর্কে জানে, তারপরেও সেল আসতেছে না। কি কারণে সেল আসতেছে না, কোথায় প্রবলেমটা হচ্ছে, সেই বিষয়গুলো আমাদের ফাইন্ড আউট করে সেটা আমাদের সলভ করতে হবে। সলভ করে কি করতে হবে, আমাদের যে ভিজিটর গুলো ওয়েবসাইটে আসবে তাদেরকে প্রকৃত গ্রাহকে পরিণত করার লক্ষ্য ব্যবহার করা। অর্থাৎ কি প্রকৃত গ্রাহক কখন হবে, আমাদের ওয়েবসাইটের মধ্যে যখন ভিজিটররা আসবে, এসে তখন কি করবে, তাদেরকে আমাদের সেল জেনারেট করতে হবে। তো যখনই তারা আমাদের এখান থেকে পারচেস করবে বা আমাদের এখান থেকে একটা সেল জেনারেট হবে, তখনই তারা আমাদের প্রকৃত গ্রাহকে পরিণত হবে। তাহলে আমরা কি জানলাম, যে সিআরও কোর্সের আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমাদের তার ওয়েবসাইটের মধ্যে বা তার বিজনেসের মধ্যে কেন সেল আসতেছে না সেই বিষয়গুলো আমাদের ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করে সেগুলো আমাদের সলভ করতে হবে। আচ্ছা, অ্যাকচুয়ালি যদি সত্যি কথা বলতে যাই, বা সত্যি কথা যদি আপনি এটা জানতেন, তাহলে অনলাইনে বিক্রয় করাটা কিন্তু খুবই কঠিন। অনলাইনে যে বিক্রয়, আমি একটা বিজনেস স্টার্ট করলাম, স্টার্ট করার পর আমি বিজনেসের অ্যাড ক্যাম্পেইন রান করে দিলাম, আমার সেল চলে আসবে এমনটা না।
অনলাইনে সেল আনতে হলে আপনি মার্কেটিং করবেন, ঠিক আছে, মার্কেটিং এর কিন্তু আবার স্ট্র্যাটেজি আছে। সেই স্ট্র্যাটেজি গুলো আমাদের জানতে হবে। যে আমি আজকে একটা বিজনেস স্টার্ট করলাম, আজকেই আমি সেল অ্যাড ক্যাম্পেইন দিলাম, এভাবে কিন্তু সেল পাবেন না। যেমন আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিতে হবে, অর্থাৎ আমাদের যে বিজনেসটা আছে বিজনেস আগে কি করতে হবে, মানুষের কাছে প্রচার করতে হবে যে আমাদের বিজনেস বা আমাদের ব্র্যান্ড সম্পর্কে জানুক। এরপরে আমাদের যে ওয়েবসাইট ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন দিতে হবে, যে আমার ওয়েবসাইটের মধ্যে ভিজিটর গুলো আসুক, এসে আমাদের ওয়েবসাইটটা দেখুক, আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানুক। তারপরে আমাদের যে সেল অ্যাড ক্যাম্পেইন অথবা লিড অ্যাড ক্যাম্পেইন দিতে পারবো। বা এই যে আমাদের স্ট্র্যাটেজির যে একটা ধাপ আছে, এই ধাপ অনুযায়ী কিন্তু আমাদের আগাইতে হবে। একটা আমি মার্কেটিং করলাম বা এখানে অ্যাড রান করে দিলাম যে আমার সেল চলে আসবে, এমনটা না। সেল, অনলাইনে সেল পাওয়াটা কিন্তু খুবই কঠিন। এটা শুধু আজকের কথা না, আপনি যদি গত 15-20 বছর দেখে থাকেন, যে দেখবেন যে এটা একই ব্যাপার হয়ে আসতেছে। এটা আবার সব বিজনেসের জন্য না, কিছু কিছু বিজনেসের জন্য খুবই কঠিন, আবার কিছু কিছু বিজনেসের জন্য খুবই ভালো। বাংলাদেশের কথায় যদি আপনি চিন্তা করেন, বড় বড় যে কোম্পানিগুলো আছে, তাদের কি এক মাসে, ধরুন এক্সাম্পল দিলাম যে 1 কোটি টাকার টার্গেট আছে, যে তারা অনলাইনে 1 মাসের মধ্যে 1 কোটি টাকার সেল করবে। এই 1 কোটি টাকার তাদের টার্গেট থাকলেও অনলাইন থেকে সেল আসে মনে করেন যে 20 থেকে 25 লাখ টাকা। এত কম কেন? তারা অনলাইনটা কিভাবে ইউজ করতেছে, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। বেসিক্যালি অনেক কোম্পানি আছে, তারা অনলাইন মার্কেটে শুধুমাত্র কি তাদের ব্র্যান্ডিং করার জন্য তারা কি করে, অনলাইন যে আমাদের প্ল্যাটফর্মটা আছে সেটা ইউজ করতেছে শুধুমাত্র তাদের ব্র্যান্ডিং করার জন্য, নট সেলিং পারপাস। তারা জানতেছে কি যে আমরা এখানে অ্যাড করব, অ্যাড রান করব অনলাইনের মধ্যে, আমাদের উদ্দেশ্য হলো কি যে আমরা ব্র্যান্ডিং করব, আমাদের এখানে সেলিং পারপাসের কোনো উদ্দেশ্য না। বাট কিছু কিছু ব্র্যান্ড আছে, তারা প্রতিনিয়ত অনলাইনে সেল আনার জন্য চেষ্টা করে যাচ্ছে। কিছু কিছু দেখবেন যে ব্র্যান্ড আছে, তারা কি করে, যে তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে তাদের অনলাইন থেকে সেল জেনারেট করা। আই মিন তাদের কি সেলিং যে স্ট্রাকচারটা আছে সেটাই হচ্ছে তাদের অনলাইন। এটা ডিপেন্ড করবে কিসের উপর, যে আমাদের এটা বিজনেস টু বিজনেসের উপর ডিপেন্ড করবে, ব্র্যান্ড টু ব্র্যান্ড, ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি, লোকেশন টু লোকেশন, এটা আমাদের ভ্যারি করবে, মার্কেট টু মার্কেট ভ্যারি করবে। এটা শুধুমাত্র আমি যেটা বললাম এটা হলো বাংলাদেশের সিনারির জন্য বললাম। যেমন বাংলাদেশের ক্ষেত্রে কি বললাম, যে 1 কোটি টাকার তার যদি টার্গেট থাকে, কিন্তু অনলাইন থেকে দেখবেন অনেক বিজনেসের জন্য সেল আসে তাদের ক্ষেত্রে কত, প্রায় 20 থেকে 25 লাখ টাকা। তাদের কি, তারা এখানে ভাবতেছে না যে আমার অনলাইন থেকেই কি করতে হবে, আমাদের সেল জেনারেট করতে হবে। তারা অনলাইনে অ্যাড দেয় বা অনলাইনটাকে ইউজ করতেছে শুধুমাত্র ব্র্যান্ডিং পারপাসের জন্য। আবার কিছু কিছু বিজনেস আছে দেখবেন তাদের অফলাইনে কোনো সেলিং, তাদের কোনো অপশন নাই, মানে কি তাদের কোনো স্টোর নাই, তারা অনলাইনেই প্রোডাক্ট সেল করে, বা অনলাইন থেকে সেল জেনারেট করাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। এবং এই জিনিসটা আপনি যদি অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে দেখেন, যেমন এটা ইন্ডিয়া ইউএস এর জন্য যদি দেখেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা আবার আলাদা। তো সেই ক্ষেত্রে এটা আমাদের কি, যেটা আমাদের মার্কেট টু মার্কেট ভ্যারি করে, এবং এটা আমাদের লোকেশন টু লোকেশন ভ্যারি করে, আমাদের ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি ভ্যারি করে। বাংলাদেশের যে সব বিজনেসই এমন, এমনটা না। কিছু কিছু বিজনেস দেখবেন তাদের সেলই হচ্ছে অনলাইন, যেটা বললাম যে তাদের সেলই হচ্ছে অনলাইন, তাদের কোনো অফলাইনে কোনো সেল নাই, মানে তাদের কোনো অপশন নাই, তাদের কোনো এখানে দোকান নাই। তাহলে তারা অফলাইনে কিভাবে সেল করবে? তাদের অনলাইন থেকেই সেল জেনারেট করাটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এমন হতে পারে তাদের প্যাটার্ন গুলো কি চেঞ্জ করতেছে তারা, যে অনলাইন থেকে যদি আমাদের কোনো সেল না আসে, তো সেই প্যাটার্ন গুলো চেঞ্জ করে। বা অনেকেই এমন ভাবে প্যাটার্ন গুলো তারা চেঞ্জ করছে কি, যে আগে অফলাইন ছিল এখন তারা অনলাইনে কনভার্ট হয়ে গেছে, অফলাইন থেকে তারা হয়তো বিজনেস লস হচ্ছে বা সেল হচ্ছে না, অফলাইনটাকে কনভার্ট করে কি করছে তারা, অনলাইনে তারা এটা নিয়ে আসছে। তাহলে আমাদের এই সিআরও কোর্সের আমাদের যদি মেইন উদ্দেশ্য আমরা জানি, মেইন উদ্দেশ্য হচ্ছে কি, যে আমাদের ক্লায়েন্টের সেল আসে না কেন সেই প্রবলেম গুলো ফাইন্ড আউট করে কিভাবে সেল আনা যায়, সেই জিনিসটাই হচ্ছে একজন সিআরওর কাজ। এবং এই সিআরও কি ডিসিশন মেকিং করবে, যে এটা করো, এটা করো, ওইটা করো, এটা কি কে করবে, এটা একটা সিআরও এর কাজ। এই সিআরও ডিসিশন মেকিং করবে বিভিন্ন রেজাল্ট অ্যানালাইসিস করেই, সে মেকিং করবে ডিসিশন, যে আমার ওয়েবসাইটের মধ্যে এটা করা দরকার, এটা করা দরকার। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের আরো একটা জিনিস যদি দেখি, যেখানে কি বলা আছে, যে ইফ ইউ ওয়ান্ট টু ইনক্রিজ সেল, তুমি যদি সেল ইনক্রিজ করতে চাও, ইউ মাস্ট কানেক্ট উইথ ইউর কাস্টমার ইন আ নিউ ওয়ে। অর্থাৎ তোমার কি প্রতিদিনই তোমার কাস্টমারের কাছে তোমাকে নিউ ওয়েতে, নতুন ওয়েতে কানেক্ট হতে হবে। যে জিনিসটা বললাম, যে কাস্টমারকে কি করতে হবে, কানেক্ট করতে হবে আমাদের সাথে, কি ওয়েবসাইটের মধ্যে এমন ভাবে আমাদের ইন্টারফেসটা করতে হবে ওয়েবসাইটের,
ইউজার ফ্রেন্ডলি করতে হবে, যেন কি কাস্টমাররা আমাদের সাথে কি কানেক্ট থাকে, বা আমাদের কাস্টমারদের সাথে কি থাকতে হবে, রিলেশন একটা বিল্ড করতে হবে। যে কিরকম, যে ধরুন আমার ওয়েবসাইটের মধ্যে আসে, প্রথম অবস্থায় যদি কেউ আসে, আমরা অনেক ওয়েবসাইটের মধ্যে দেখি যে তারা নতুন কাস্টমার পাওয়ার জন্য কি করে, যে ফার্স্ট অর্ডার যদি তোমার হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি 20% অফ পাবা প্রথম অর্ডারের ক্ষেত্রে। তাহলে এই যে একটা রিলেশন বিল্ড হয়, একটা মানুষের কাছে কিন্তু আপনার চাইলেই কিন্তু রিলেশন বিল্ড করতে পারবেন না। ধরুন আমি একটা টি শার্ট সেল করতেছি, সেম টি শার্টটা আরেকজন সেল করতেছে, সে বলতেছে কি যে আমি বলতেছি যে আমার এখানে ডেলিভারি চার্জ লাগবে 50 টাকা, সেম আরেকজন বলতেছে আমি ডেলিভারি চার্জ ফ্রি দিব, এবং আরো একটা বলছে যে আমি ডেলিভারি চার্জ ফ্রি দেওয়ার পরেও তোমাকে আরো 10% ডিসকাউন্ট দিব। তাহলে কি, যারা যে এই অফারটা দিল, তাদের কাছেই কিন্তু একটা কি হলো, রিলেশন বিল্ড হলো। তাহলে কি, সেলটা ইনক্রিজ হলো কার, যে হলো রিলেশনটা বিল্ড করতে পারে একটা কাস্টমারের কাছে, তারই কিন্তু কি হয়, একটা সেলটা তার বেশি হয়। এছাড়া কি, আপনার ব্র্যান্ড সম্পর্কে তার ধারণা, ভালো একটা কি ধারণা থাকতে হবে। তো একটা কাস্টমার যে আমাদের ব্র্যান্ড সম্পর্কে জানবে, এটা কখন জানবে, যখন আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবে, বা আমার প্রোডাক্ট সম্পর্কে যখন সে জানবে, প্রোডাক্টটা কেনার পর যখন সে দেখবে যে আমাদের প্রোডাক্টটা ভালো, তখনই তো সে আমার ব্র্যান্ড সম্পর্কে জানবে। তাহলে আমাদের প্রথমে কি উদ্দেশ্য হচ্ছে, যে আমাদের কাস্টমারের কাছে আমার রিলেশন বিল্ড করতে হবে, তাদের সাথে আমাদের কানেক্ট থাকতে হবে, তাদেরকে বিভিন্ন উপায়ে আমাদের অফার গুলো সেন্ড করতে হবে। হতে পারে সেটা ইমেল মার্কেটিং, হতে পারে সেটা আরো কোনো ভাবে মেসেজের মাধ্যমে তাকে আমাদের এই অফার গুলো সেন্ড করতে হবে, আমাদের ব্র্যান্ড সম্পর্কে তাকে জানাইতে হবে। এরপর কি, আমাদের কাস্টমারদের বিহেভিয়ার গুলো জানতে হবে। আমাদের যে কাস্টমারের বিহেভিয়ার গুলো, এটা আমরা কিভাবে জানবো, আমরা জানি কি, যে আমরা ওয়েব অ্যানালিটিক্স কিন্তু আমরা জানি। ওয়েব অ্যানালিটিক্স এর মাধ্যমে আমাদের যে ট্র্যাকিং করা থাকে, এই ট্র্যাকিং এর মাধ্যমে আমাদের বিহেভিয়ার গুলো জানতে হবে, যে আসলে আমার এখানে যেই কাস্টমারটা আসতেছে, সে কি বিহেভিয়ার তার, সে আমার এই প্রোডাক্টটার মধ্যে কত পার্সেন্ট স্ক্রল করলো, সে এখানে এই পেজের মধ্যে কতক্ষণ স্টে করলো। এই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের যারা এখানে আছেন অনেকে হয়তো বা জানেন যে আমরা আমাদের ওয়েব অ্যানালিটিক্স কোর্সে দেখাইছিলাম। এবং আমাদের কি, যে কাস্টমার যে আমার এখান থেকে অ্যাড টু কার্ট করলো নাকি বিগিন চেক আউট করলো, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। যারা বিগিন চেক আউট করলো তাদের জন্য আমরা কি বিভিন্ন উপায়ে তাদের কাছে আমরা অ্যাডটা শো করাইতে পারি। এখন দেখবেন যে অনেক টুলস চলে আসছে, যে আমরা যখন কোনো একটা ফোনের মধ্যে একটা যখন কোনো একটা স্ক্রল করি, বা কোনো কিছু যদি আমরা ধরুন একটা যদি মুভি দেখি, দেখবেন যে উপরে নোটিফিকেশন চলে আসে প্রোডাক্টের। এরপরে দেখবেন যে সাইডে একটা আমাদের ডিসপ্লে অ্যাড এর মতো একটা ইমেজ চলে আসে। তো এই যে বিষয়গুলো, অফার গুলো যে দেয়, বা এটা কিভাবে দেয়, আমাকে ট্র্যাক করে, ট্র্যাক করার পর আমার বিহেভিয়ার গুলো জানে, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমার কাছে অ্যাড গুলো আসে। ধরুন আমি একটা গুগলে সার্চ করলাম যে iPhone 14 Pro Max, ঠিক আছে, যখন আমি গুগলে সার্চ করি, একটু পর দেখবেন যে আপনার ফেসবুক ফিডের মধ্যে সেই অ্যাড গুলো চলে আসছে। এটা কিভাবে পসিবল, আমার বিহেভিয়ার গুলো কি তারা ট্র্যাক করতেছে, ট্র্যাক করে সেই অনুযায়ী আমি যেটার উপর ইন্টারেস্টেড, সেই বিষয়গুলোর উপরে তারা কি করে, আমাকে অ্যাড গুলো দেখায়। তাহলে এই কাস্টমার বিহেভিয়ার সম্পর্কে আমাদের জানতে হবে। সেই বিহেভিয়ার গুলো আমাদেরকে বিভিন্ন টেস্টিং এর মাধ্যমে ট্র্যাক করতে হবে। ওই যে বললাম যে আমরা অ্যাড টু কার্ট করতে পারি, এবং এটা আমাদের বিগিন চেক আউট করতে পারি, বা আমার এই ওয়েবসাইটের মধ্যে কতক্ষণ সে ছিল, সেই বিষয়গুলো আমরা কিন্তু জানতে পারি। তো এই টেস্টিং এর মাধ্যমে আমরা তাদের ট্র্যাক করে আমাদের আসলে কিভাবে তাকে একটা দেখানো দরকার, সেটা একটা সিআরও ডিসিশন মেকিং করবে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি যে বাইং এন্ড সেলিং প্রসেস, আমাদের যে বাইং বা সেলিং প্রসেসটা হয়, এটা কিভাবে এই প্রসেসটা হয়ে থাকে, এই বিষয়টা আমাদের জানা দরকার। যেমন এখানে দিচ্ছি কি, এই বাইং প্রসেস এন্ড সেলিং প্রসেস আর টু কম্পোনেন্ট। বাইং প্রসেস এবং আমাদের সেলিং প্রসেসটা কি, দুইটা উপাদান অফ এনি সেল ট্রানজেকশন, মানে কোন একটা সেলের ট্রানজেকশনের জন্য বাইং প্রসেস এবং সেলিং প্রসেসটা কি, দুইটা উপাদান। তো এখানে যদি আমরা দেখি যে আমাদের বাইং প্রসেসের জন্য যদি আমরা বিষয়টা দেখি, যে ডিউরিং দ্য বাইং প্রসেস দ্য কাস্টমার রিকগনাইজ হিজ নিড অর ডিজায়ার ফর আ স্পেসিফিক গুড অর সার্ভিস। এখানে কি বলছে, যে একটা কাস্টমার তার কি প্রয়োজন সেই বিষয়টা কিন্তু সে আগে জানে, যে আগে জানতে চায় যে তার আসলে কি দরকার। আমার যদি একটা ফোন দরকার হয়, আমি কিন্তু জানি যে আমার একটা ফোন দরকার পড়তেছে, বা আমার একটা ফোন লাগবে। তো এই বিষয়টা তার কি করে, যে আগে তার সে নিজে থেকে একটা কাস্টমার উপলব্ধি করে যে আমার এই জিনিসটা লাগবে। তারপরে কি করে সে, যে সেটা তার সার্ভিস হতে পারে, বা সেটা তার প্রোডাক্টের জন্য হতে পারে, যে আমার একটা ফোন লাগবে, এমনও হতে পারে যে আমার কি আছে, যে আমার একটা মোটরসাইকেল আছে, আমার এই মোটরসাইকেলটা কি করা দরকার, রিপেয়ার করা দরকার, এটা কিন্তু আমি উপলব্ধি করতে পারি। তো সেটা সার্ভিসের জন্য হতে পারে, আমার প্রোডাক্টের জন্য হতে পারে। এবং কি, আইডেন্টিফাইস এন্ড ইভ্যালুয়েট দ্য ডিফারেন্ট অপশন অ্যাভেলেবল টু হিম। এটার মানে হচ্ছে কি, যে আমরা কি করি,
যে আমি যদি একটা ফোন কিনতে চাই তখন ওই ফোনটার কি ভ্যারিয়েশন চেক করি, যে এই ফোনের মধ্যে ধরুন আমি একটা আইফোন 14 প্রো ম্যাক্স কিনতে চাচ্ছি, তো এটার ভ্যারিয়েশন কি আছে সেটা কিন্তু আমরা অনলাইনে যাচাই বাছাই করি, যে এটার ভ্যারিয়েশন, যে এটার আমার কালার কি, যে এটা কি গোল্ডেন রোজ নাকি এটা ব্ল্যাক আছে নাকি এটা কালারটা কি, সেই কালার আমরা জানতে চাই। এবং এটার যে আমাদের যে স্টোরেজটা আছে, যেটা 512 নাকি 128 নাকি 64 বা 256, এই ভ্যারিয়েশন গুলো কিন্তু আমরা জানি। তো এই বিষয়গুলো জানার পর, সবকিছু জানার পর তখনই ফাইনালি আমরা একটা কি করি, পারচেসটা করি। তো এটা যদি আমি একটা আপনাদের উদাহরণ দিয়ে দিই, তো ধরুন একজন একটা কি আছে, যে আপনাদের এখান থেকে ধরুন একজনের বললাম যে রহিমে একটা কি করতে চায়, যে একটা স্মার্টফোন কিনতে চায়। তো রহিম একটা স্মার্টফোন কিনতে চায়, তো প্রথমে সে কি করে, যে এই ফোনটা যে সে কিনতে চায় আসলে কেন কিনতে চায়, সেটা কিন্তু তার কিন্তু দরকার, কেন দরকার সেই জিনিসটা কিন্তু সে আগে উপলব্ধি করে। যে ধরুন আমার একটা ফোন আছে, আগের একটা ফোন আছে, তো এই ফোনটা আমার কি হচ্ছে, যে এটা কাজ করতেছে না বা এটা আমার নষ্ট হয়ে গেছে। তো এই যে আমার একটা ফোন নষ্ট হয়ে গেছে, এই জন্য কিন্তু আমার একটা কি দরকার, ফোন দরকার। বা আমার একটা ফোন নাই, তার তার জন্য আমার একটা ফোন দরকার। তাহলে যে একটা মানুষের কোনো কিছু জিনিস যদি চাহিদা হয়, তো সেটা কিন্তু আগে সে কি করে, রিয়ালাইজ করে, যে আমার এটা হয়তো বা ফোন নষ্ট হয়ে গেছে তার জন্য সে ফোন কিনতে চাচ্ছে, হয়তো বা তার ফোন নাই, ফোন দরকার তার জন্য সে একটা ফোন কিনতে চাচ্ছে। তো ওইরকম একটা ধরুন যে সে কি, রহিম একটা ফোন কিনতে চাইলো, এবং কি করতে চাইলো, তো তার সমস্যাটা উপলব্ধি করলো, যে আমার একটা সমস্যা, আমার একটা ফোন লাগবে। তো তার সমস্যাটা উপলব্ধি করার পর সে কি করে, যে নতুন ফোন কেনার জন্য তার একটা অনুভব করে যে আমার নতুন একটা ফোন লাগবে। এরপর তিনি বিভিন্ন ব্র্যান্ড এবং কি এটার মডেল সম্পর্কে কি করে, তথ্যগুলো সংগ্রহ করে। কিরকম, যে কথাটা বললাম, যে আমি একটা অনলাইনে গেলাম, যে এটার আমি কি মডেল সম্পর্কে জানলাম, যে আমার আইফোন 14 প্রো ম্যাক্স আমি নিতে চাচ্ছি, 14 প্রো ম্যাক্স এর সাথে 15 প্রো ম্যাক্স আমি কম্পেয়ার করি, যে এটা কোনটা ভালো হবে। ঠিক আছে। এবং ব্র্যান্ড আমি এটা কি দেখি, যে আমি কি এখন আইফোন নিব নাকি আমি এটা গুগল নিব, যে গুগল পিক্সেল আছে কোনটা নিব, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখি। যদি আমরা কেউ ল্যাপটপ কিনতে যাই, হয়তো বা আমরা এই ল্যাপটপের ক্ষেত্রে এইচপি ব্র্যান্ড নিব নাকি লেনোভো নিব, নাকি আসুস নিব, কোনটা নিব, এটা নিয়ে আমাদের কিন্তু একটা, যে বিষয়গুলো মার্কেটে বা আমরা কি করি, আগে অনলাইনের মধ্যে এটা যাচাই করি। এরপরে কি হয়, যে কোনো একটা অনলাইনে গিয়ে এগুলো রিভিউ গুলো আমরা দেখার চেষ্টা করি, যে এই প্রোডাক্টটার রিভিউ গুলো কেমন, এটার যে পারফরমেন্সটা কেমন, সেই বিষয়গুলো কিন্তু আমরা রিভিউ গুলো দেখি। এরপরে আমরা কি করি, দোকানে যাই, দোকানে গিয়ে সেটা আমরা ফিজিক্যালি প্রোডাক্টটা দেখি, যে প্রোডাক্টটা আসলে অনলাইনে দেখলাম, এখন আমি ফিজিক্যালি স্টোরে গিয়ে প্রোডাক্টটা পরীক্ষা নিরীক্ষা করি, যে আমি অনলাইন থেকে যে জিনিসগুলো দেখলাম সেই জিনিসগুলো এটার মধ্যে আছে কিনা, বা এটার স্পিড কেমন, বা এটা আমার জন্য পারফেক্ট হবে কিনা, বা এটা আমার ক্যারি করার জন্য ভালো হবে কিনা, এই বিষয়গুলো কি করি আমরা, যাচাই বাছাই করি। সবকিছু বিবেচনা করার পর আমরা কি করি, সিদ্ধান্ত নেই, এবং আমরা দোকান থেকে গিয়ে প্রোডাক্টটা একটা কি করি, কিনে ফেলি। তাহলে এইটাই আমার কি হলো, যে ক্রেতার অর্থাৎ একটা বাইং প্রসেস, একটা একজন যে একটা কাস্টমার যে প্রোডাক্টটা কিনবে, ওই প্রোডাক্টটার প্রসেসটাই হচ্ছে এটা। তাহলে কি করলো এটা আমাদের, এক কথায় যদি আমরা এটা সামারি দিই একটু, তাহলে আমাদের প্রোডাক্টটা যারা কেনে, অর্থাৎ আমরা কাস্টমারদের কথাই যদি চিন্তা করি, তাহলে কিভাবে কেনে, তার আগে একটা প্রোডাক্ট কিনতে চায়। তো কিনতে চাওয়ার পর তার একটি কি করে, প্রবলেমটা অনুভব করে, যে আমার একটা এই প্রবলেমের জন্য আমি একটা প্রোডাক্ট কিনতে চাই, তখন সে একটা কি করে, অনুভব করে যে আমার একটা প্রোডাক্ট লাগবে। তারপরে প্রোডাক্টটার জন্য সে কি করে, তার যে ওয়েবসাইট আছে বা বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট গুলোতে খোঁজাখুঁজি করে ওই প্রোডাক্টের সম্পর্কে ব্র্যান্ডের কম্পেয়ার করে, তারপর তার মডেলের কম্পেয়ার করে, বা তার ব্যাটারি চার্জ যাবে কিরকম, বা এটার যে স্টোরেজ আছে এগুলো কম্পেয়ার করে। কম্পেয়ার করার পর অনেকগুলো বিবেচনা করার পর তার কাছে যেটা পছন্দ হয়, তারপরে সে সেটা কি করে, প্রোডাক্টটা পারচেস করে ফেলে। এটা হলো কি আমাদের কাস্টমারের যে প্রোডাক্ট গুলো কেনে তার একটা প্রসেস। এরপর আমরা যদি এটা দেখি, যা কি দেওয়া আছে, যে দ্য সেলিং প্রসেসটা যদি দেখি, যে দ্য সেলিং প্রসিডিউর ইজ দ্য রিভার্স অফ দিস, অর্থাৎ কি বাইং প্রসেস আর সেলিং প্রসেস কিন্তু একই না। সেলিং প্রসেসটা কি টোটালি ডিফারেন্ট, টোটালি উল্টো জিনিস, এটা একটা রিভার্স অফ দিস। ডিউরিং দিস প্রসেস দ্য সেলস প্রফেশনাল মাস্ট ক্রিয়েট রিপোর্ট উইথ দ্য ক্লায়েন্ট কোয়ালিটি দ্য বায়ার্স নিড, এবং কি দিছে, যে ডিমনস্ট্রেট হাউ হার প্রোডাক্ট ফুলফিলস দোজ নিড, হ্যান্ডেল দ্য বায়ার্স অবজেকশন অ্যান্ড ফাইনালি ক্লোজ দ্য সেল। তাহলে এই বিষয়টা কি বোঝাইছে, আমি যদি এটা আপনাদের একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে এটা আপনাদের জন্য খুবই খুবই ভালো হবে। যেমন কি বিক্রয় প্রক্রিয়াটা, আমরা যে বিক্রয় প্রক্রিয়াটা দেখলাম, যে আমরা যে একটা প্রোডাক্ট সেল করব,
অর্থাৎ এটা আমি কার কথা বলতেছি, বাইং প্রসেসটা ছিল একটা কাস্টমারের। আর সেলিং প্রসেস, যে ধরুন আমরা সেল করতে চাচ্ছি, যে আমরা দোকানদার, আমরা ওয়েবসাইটের মালিক, আমরা সেল করতে চাচ্ছি, তাহলে আমাদের কি বিক্রয় যে প্রক্রিয়াটা, এটার কি হচ্ছে একটা, এটা কি টোটালি একটা কি বিপরীত দিক। এই প্রক্রিয়ায় বিক্রয় নির্বাহী কারা, যে আমরা যে হচ্ছে প্রোডাক্ট সেল করি, যে ধরুন একটা দোকানে যে আমরা যাই প্রোডাক্টটা কিনতে, যে সেলিং যে 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 রিপ্রেজেন্টেটিভটা থাকে, তাকেই আমরা বলতে পারি যে হচ্ছে কি বিক্রয় নির্বাহী। ক্রেতার সাথে আমরা কি করি, সম্পর্ক একটা স্থাপন করি, তার সাথে আমার কি করতে হবে, একটা সম্পর্ক স্থাপন করতে হবে। যে ধরুন আমি আমার দোকানের সামনে একজন আসলো, আসার সাথে সাথে তার কাছে যদি আমি খারাপ ব্যবহার করি, তাহলে কিন্তু সে আমার সাথে থাকবে না। বা আমার উদ্দেশ্য হচ্ছে কি, যে তার কাছে প্রোডাক্টটা সেল আমি পরে করব, এটা আমার বড় বিষয় না। আমার কাছে কি করতে হবে, তার সাথে একটা সম্পর্ক স্থাপন করতে হবে। এরপরে আমাদের কি করতে হবে, ক্রেতার যে প্রয়োজনীয়তাটা, সেটা আমাদের চিহ্নিত করতে হবে। ঠিক আছে, আমাদের কি বুঝলাম এখান থেকে, যে ক্রেতার আমাদের কি প্রয়োজনটা চিহ্নিত করতে হবে। তো যখন আমরা কোন একটা দোকানের মধ্যে যাই, ধরুন এটা ল্যাপটপে কিনতে যান বা একটা আপনি ফোনে কিনতে যান, তো যাওয়ার সাথে সাথে যিনি প্রোডাক্ট সেল করে, সে আপনাকে কি বলে, যে আপনার কি কোনো আগে থেকে মডেল চয়েস করা আছে, বা আপনার কি কোনো বাজেট রেঞ্জ করা আছে, বা আপনি কোন ধরনের প্রোডাক্টটা চাচ্ছেন, আমাদের কি কি একটা স্পেসিফিকেশন গুলো বলবেন। তাহলে এই যে স্পেসিফিকেশন যে বলে, তাহলে এটা কি হলো, আগে একজন ক্রেতা কি চাইলো, যে যার কাছ থেকে যে প্রোডাক্টটা যে কিনতে চাচ্ছে, তার কাছ থেকে আমরা কি প্রয়োজনীয় জিনিসটা জানলাম, যে আসলে তার কিরকম প্রোডাক্টটা দরকার। তো এই বিষয়গুলো আমাদের কি আগে জানতে হবে, যে সে কি চাচ্ছে, সেই বিষয়টা আমাদের জানতে হবে। ধরুন আমি একটা 50,000 1 লাখ টাকা দামের একটা কি ল্যাপটপ দেখাইলাম বা একটা ফোন দেখাই দিলাম, কিন্তু তার এটা চয়েস না, এটা আমাদের সময়টা নষ্ট। শুধুমাত্র সে চাচ্ছে যে কি, যে সে একটা পছন্দই করে আসছে, তার জন্য আমাদের তাকে আগে বলতে হবে যে আসলে তুমি কোন প্রোডাক্টটা চাচ্ছ, বা তোমার কি কোনো এরকম প্রাইস ফিক্স করা আছে, বা তুমি কি কোনো মডেল দেখে আসছো, সেই বিষয়গুলো আমাদের কি করতে হবে, তাকে জানতে হবে। জানার পরে আমরা ওই অনুযায়ী তাকে আমরা প্রোডাক্টটা দেখাবো। তো প্রোডাক্টটা যখন সে দেখবে, যখন আমরা তাকে প্রোডাক্টটা দিলাম, তখন কিন্তু ওই ক্রেতার কি থাকে, অনেকগুলো আপত্তি থাকতে পারে। ওই আপত্তিগুলো আমাদের কি করতে হবে, মোকাবেলা করতে হবে। কিরকম আপত্তি থাকতে পারে, এখন ধরুন আমি একটা ল্যাপটপ সেল করতেছি, যে সে বলল যে আমি এইচপির একটা ল্যাপটপ নিতে চাচ্ছি, এইচপির কি 840 G6 বা এরকম একটা ল্যাপটপ নিতে চাচ্ছি। তো এই ল্যাপটপটা আমাকে দেন। তো ল্যাপটপটা যখন তাকে দিলাম, তখন কিন্তু সে আমাকে অনেক ধরনের কোশ্চেন করতে পারে, যে ভাই এই ডিসপ্লেটা অরিজিনাল কিনা, তারপর আমাদের এটার কোনো রিপেয়ার করা হয়েছে কিনা, বা এই ক্ষেত্রে সে বলতে পারে যে এটা চার্জ কতক্ষণ যাবে, তারপর ল্যাপটপের ওয়ারেন্টি গ্যারান্টি কি। এই যে তার আপত্তিগুলো, এগুলো আমাদের কি করতে হবে, সুন্দরভাবে তাকে উপস্থাপন করতে হবে। এখন যদি সে এই আপত্তিগুলো যদি বলে, আর আমরা যদি বলি যে আমাদের তোমাকে এখানে প্রোডাক্ট কিনতে হবে না, তুমি এত এত কিছু আমরা তোমার কাছে বলতে পারবো না, এই যে তার সাথে যদি আমরা খারাপ ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা প্রোডাক্টটা সেল করতে পারবো না। তাহলে কি তার আপত্তিগুলো আমাদের খুব সুন্দরভাবে কি করতে হবে, মোকাবেলা করতে হবে। অবশেষে তারপর সে আমাদের প্রোডাক্টটা কি কিনবে। তার আগে কিন্তু আমাদের প্রোডাক্টটা কিনবে না। তাহলে তার সাথে আমাদের কি ভালো একটা রিলেশন বিল্ড করতে হবে, এবং সে যেই যেই জিনিসগুলো চাইবে সেই অনুযায়ী আমাদের প্রোডাক্টটা দিতে হবে। তো এটা যদি আমি একটা উদাহরণ, আরো একটা উদাহরণ দিই, যে ধরুন একজন একটা ল্যাপটপ নিতে চাচ্ছে, সে কি করলো, একটা ইলেকট্রিকের দোকানে গেল। যে ধরুন একটা নাম বললাম, যে কে গেল, যে ধরুন রিমা নামে একজন গেল, তার দোকানের মধ্যে একটা গেল। তো সে গিয়ে কি করতে যাচ্ছে, যে আর একটা নতুন ল্যাপটপ কিনতে আসছে। তো যে যিনি প্রোডাক্ট সেল করে তার নাম হচ্ছে ধরুন সুমন, তাহলে প্রোডাক্ট কিনতে গেছে কে, যে রিমা, এবং প্রোডাক্ট যে সেল করতেছে তার নাম হচ্ছে সুমন। তাহলে সুমন তার সাথে কি করতে চাইলে, বন্ধুত্বপূর্ণ একটা আচরণ করবে প্রথম অবস্থায়। এরপরে তার যে প্রয়োজনীয় যে জিনিসগুলো, তার প্রয়োজন কি কি চাই সেই সম্পর্কে জানতে চাইবে। এরপর কি, যে রিমা কি বললো, যে আমার এরকম একটা ল্যাপটপ লাগবে, যেন দ্রুত কাজ করে, বা এটার জন্য খুব তাড়াতাড়ি, বা এটা যেন লাইট ওয়েট হয়, বা এটা আমি যেন ক্যারি করতে পারি, এরকম একটা বললো। বা অনেকেই এটা বলবে না, যে আমার কোনো চয়েস নাই, 20-25 হাজার টাকার মধ্যে একটা বলেন, তারপরে কিন্তু একটা সে চয়েস দিয়ে দিল যে 20-25 হাজার টাকার মধ্যে একটা ল্যাপটপ লাগবে। তো ওই অনুযায়ী তখন কি করলো, যে সুমন তাকে তার তার অনুযায়ী বা তার চাহিদা অনুযায়ী তাকে কি করলো, তার প্রোডাক্টটা তাকে দেখালো, বা তার সাথে ভালো একটা কি করলো, যে এই ল্যাপটপের মধ্যে কি কি আরো ফিচার গুলো আছে সেই ফিচার গুলো বললো। বলে তাকে হয়তো বা ডিসকাউন্টের কথা বললো, যে এই একটা উদ্দেশ্য হলো কি, যে তার সাথে একটা ভালো একটা কি বন্ধুত্বপূর্ণ আচরণ করে।
তখন সে রিমা কি করলো, প্রোডাক্টটা ভালো মতো দেখলো এবং দেখলো যে ভালো ভালো কি ফিচার আছে বা এটার ল্যাপটপের সাথে অফার দিচ্ছে, তার সাথে ধরুন ল্যাপটপের সাথে ব্যাগ একটা গিফট দিচ্ছে বা আরো অনেকগুলো ডিসকাউন্ট দিচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু সে প্রোডাক্টটা এক সময় কি করে, যে প্রোডাক্টটা কেনার একটা সিদ্ধান্ত নিয়ে নেয় এবং সুমন কি করতে পারে, তার প্রোডাক্টটা সে বিক্রয় করতে পারে এবং এটা সম্পূর্ণ করে। এই হলো আমাদের বিক্রয়ের প্রসেসটা। তাহলে কি হইলো, যে আমাদের বিক্রয় প্রসেসটা কিন্তু ইজি না, এটা অনেকটা ডিপেন্ড করবে আমাদের কি, যে ভালো একটা তার সাথে সম্পর্ক বিল্ড করা। এমনিতেই কিন্তু সে আমার প্রোডাক্টটা কিনবে না। তাহলে সেই ক্ষেত্রে এটা কি অফলাইন হিসেবে যদি বলেন, তাহলে এটা অফলাইন হিসেবে চিন্তা করতে পারেন, যে এক্সাম্পলটা দিলাম। অনলাইনের ক্ষেত্রে যদি হয়ে থাকে, তাহলে অনলাইনের ক্ষেত্রে আমরা প্রোডাক্টটা কি সেল করা আরো কি কঠিন, আমাদের ডিফিকাল্ট হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের মধ্যে কি আমার কাস্টমার কিভাবে প্রোডাক্টটা কিনবে, তার কিভাবে প্রোডাক্টটা পারচেস করতে গেলে খুবই ইজি হবে, সেই বিষয়গুলো আমরা জানবো। এবং আমাদের কি অনেকগুলো আমরা অনেক উপায়ে তার কাছে কি করব, যে অফার গুলো দেওয়ার চেষ্টা করবো যেন সে আমার প্রোডাক্টটা কেনে। হয়তো বা বলতে পারি যে এটাই আমাদের লাস্ট অফার, আজকে আমাদের 2 ঘন্টার মধ্যে অফার শেষ হয়ে যাবে, এরকম অনেকগুলো টাইপের আমরা বিষয়গুলো জানবো। আচ্ছা, এরপরে চেক লিস্টের যে বিষয়টা বললাম, যে আপনাদের আমি কি করব, যে একটা চেক লিস্ট দিয়ে দিব। চেক লিস্টটা হতে পারে আপনাদের, আচ্ছা চেক লিস্টে কি, যে আপনাদের আমি একটা চেক লিস্ট দিয়ে দিব। চেক লিস্টের প্রায় 300টা প্লাস একটা চেক লিস্ট থাকবে। তো এই সিআরও আমরা কি যে নিউবি ওয়েবসাইটের জন্য দেখবো এবং আমরা কি বিগ ওয়েবসাইটের জন্য দেখবো। তো মূলত আমরা যদি একটা বিগ ওয়েবসাইটের জন্য দেখি, যে ই কমার্স রিলেটেড একটা বিগ ওয়েবসাইটের জন্য যদি দেখি, তাহলে আমাদের নতুনদের জন্য একটা আইডিয়া আমরা অটোমেটিক্যালি পেয়ে যাব। এখন ধরুন যে বিগ ওয়েবসাইট যেগুলো বড় বড় যে ওয়েবসাইট গুলো আছে, সেই ওয়েবসাইট গুলোর কি থাকে, বাজেট বেশি থাকে। তো সেগুলোর ক্ষেত্রে আমাদের অ্যানালিসিস একটা আলাদা হবে। যেগুলো বাজেট কম সেগুলোর ক্ষেত্রে আমাদের একটা অ্যানালিসিস আলাদা হবে। তো নতুন যারা, তাদের বাজেট অবশ্যই কম হবে। এবং কি যে বড় বড় ওয়েবসাইট গুলো, তাদের ট্রাফিক কি থাকবে, বেশি থাকবে। তো বেশি ট্রাফিকের জন্য আমরা একটা আলাদাভাবে এটা আলোচনা করবো। এবং এটা আমাদের যদি কম, যদি তাদের ট্রাফিক থাকে, সেই কম ট্রাফিকের জন্য আমরা এটা একটা আলোচনা করার চেষ্টা করব। এরপরে যদি আমরা আমাদের বিষয়টা দেখি, যে আসলে আমাদের সিআরওটা কেন দরকার, সিআরও কেন দরকার, এই বিষয়টা যদি জানি, তাহলে এটা আমরা কয়েকটা এক্সাম্পল দিতে পারি। যে আমাদের সিআরওটা কেন দরকার, অনেকগুলো কারণ হতে পারে। তার মধ্যে একটা ধরতে পারি যে আমাদের বিক্রয় বৃদ্ধি বৃদ্ধি করা, অর্থাৎ কি আমাদের সেল জেনারেট করা। এটাই আমাদের মূল উদ্দেশ্য, যে আমাদের সেল জেনারেট করাটাই হচ্ছে সিআরওর কি মূল উদ্দেশ্য। এবং সিআরওটা কেন গুরুত্ব, যেমন দেখেন যে বিক্রয় বৃদ্ধির ক্ষেত্রে যদি আমরা বলি, যে সিআরওর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের বিদ্যমান ভিজিটরদের, অর্থাৎ যারা ভিজিটর আছে, তাদের থেকে কি করতে পারেন, আরো বেশি কনভার্সন পেতে পারেন। তাহলে কি হলো, যে আমাদের ওয়েবসাইটের মধ্যে যে ভিজিটর গুলো আছে, তাদেরকে দিয়ে যদি আমরা আমাদের সেলটা বৃদ্ধি করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বিজ্ঞাপনের যে মার্কেটিং অতিরিক্ত খরচটা আছে, এই অতিরিক্ত খরচ ছাড়াই আমাদের বিক্রয় কনভার্সনটা আমরা কি করতে পারি, বৃদ্ধি করতে পারি, যেটাকে কনভার্সন রেট বলতে পারেন। যে সেটা কি আমাদের বৃদ্ধিটা বেশি হবে। তাহলে সিআরও যদি আমরা এখানে ইমপ্লিমেন্ট করি, তাহলে আমাদের কি বিক্রয় বৃদ্ধি করা যায়। আরো একটা হলো কি, যে ব্যবহারের অভিজ্ঞতাটা উন্নত করা যায়। যে একজন ব্যবহারকারী মানে কি একজন কাস্টমারের যে অভিজ্ঞতাটা, সেটা আমরা উন্নত করতে পারি এই সিআরওর মাধ্যমে। সিআরও কি করে, যে ব্যবহারকারীর অভিজ্ঞতাটা উন্নত করতে কি করে, সহায়তা করে। যেমন ওয়েবসাইট সহজে কিভাবে সে নেভিগেট করতে পারবে, এমন এমন ভাবে আমাদের ডিজাইন গুলো করতে হবে। এবং কি যে প্রয়োজনীয় তথ্যগুলো সে যেন তাড়াতাড়ি খুঁজে পায়, সেভাবে আমাদের ওয়েবসাইটটা বিল্ড করতে হবে। এটা কার কাজ, সিআরওর কাজ। সে কি করবে, যে শুধুমাত্র কোথায় কোথায় সে ঠিকঠাক করতে হবে, এটা সে একজন ডেভেলপারকে কি করবে, এটা ডিসিশন মেকিং করবে। সব কাজ কে করবে, ওয়েবসাইটের কাজ করবে ডেভেলপার, কিন্তু সিআরও কি করবে, ডিসিশন মেকিংটা করে দিবে, যে তুমি এটা এটা করো। যে আমার এটা একজন কাস্টমারের ক্ষেত্রে তার অভিজ্ঞতাটা কিভাবে উন্নত করবে, সে বিষয়গুলো আমার কে করবে, সিআরও করবে। তাহলে সিআরও গুরুত্বপূর্ণটা কেন, যে সিআরওর কারণেই কিন্তু আমার একটা ওয়েবসাইটের মধ্যে যে 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 কাজগুলো করা দরকার, সেই অভিজ্ঞতাগুলো বা এই ডিসিশন মেকিং গুলো একজন সিআরও করবে। এরপর কি পণ্যর ব্যয় হ্রাস, অর্থাৎ কি যে সিআরও আপনাকে কি বিদ্যমান ভিজিটরদের থেকে বেশি কনভার্সন পেতে সাহায্য করবে। যে আমি চাচ্ছি কি, যে আমার এখানে যতগুলো ভিজিটর আছে, এগুলোর থেকেই যেন আমার এখান থেকে কি হয়, কনভার্সনটা যেন দিন দিন বৃদ্ধি হয়। তো যখন আমার কনভার্সন এগুলো থেকেই বৃদ্ধি হবে, তখন কিন্তু আমার যে মার্কেটিং এর বিষয়টা বা যে ভিজিটর আনার খরচটা, এটা কিন্তু অনেকটা কমে যাবে। বা এটি বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ের জন্য কি খুবই উপকারী হবে এই বিষয়টা। যারা হচ্ছে ছোটখাটো বিজনেস করে, তাদের ক্ষেত্রে এই বিষয়টা খুবই উপকার হবে, কারণ তাদের বাজেট কি থাকে, সীমিত থাকে। এরপরে আমরা যদি দেখি যে তথ্য ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ,
যে এটা কি, যে সিআরও এর মাধ্যমে বিভিন্ন ডাটা অ্যানালাইসিস করে এবি টেস্টিং এর মাধ্যমে তথ্য ভিত্তিক সিদ্ধান্ত নিতে পারেন আপনারা, বা এটা সিআরও নিতে পারবে, যে কি, যে একটা ডিসিশন যে নিবে বা এগুলো অনেকগুলো তথ্যর উপর, এই তথ্যগুলো কোথায় পাবে? এবি টেস্টিং এর মাধ্যমে। বা এটা কি করবে, আপনার যে ওয়েবসাইটের কার্যক্ষমতা ও যে আমাদের ব্যবহারকারীর যে প্রয়োজনীয় সম্পর্কে যে গভীর ধারণাটা থাকবে, এটা তারা এখান থেকেই নিতে পারবে। এরপর কি, ব্র্যান্ডের প্রতি বিশ্বাস আনতে হবে, যে আমার ব্র্যান্ডটাকে সে কিভাবে সে এটা বিশ্বাস করবে। এই বিশ্বাসটা কে আনবে? একজন সিআরওর জন্য লাগবে, বা সিআরওর মাধ্যমে এটা আনা দরকার, বা এটা সিআরওই আনতে পারবে। একজন একটি ভালোভাবে কি, যদি আমরা অপটিমাইজ ওয়েবসাইট বানাইতে পারি, তাহলে কি এটা একজন ব্যবহারকারীর ক্ষেত্রে বিশ্বাস একটা তৈরি হয়, যে আমার এই ওয়েবসাইটটা একটা বিশ্বাসযোগ্য হচ্ছে, বা এটা একটা ওয়েবসাইটটা কি অপটিমাইজ ভাবে এটা তৈরি করা হয়েছে। তো এই ব্যবহারকারীর প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে এবং তাদের যে সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করে আমাদের কি করতে হবে? এই ব্র্যান্ডের প্রতি আস্থাটা আমাদের বাড়াইতে হবে। এরপর কি, আমাদের দীর্ঘমেয়াদী বৃদ্ধিটা করতে হবে। এটা কিরকম হতে পারে? যে সিআর এর মাধ্যমে একটি শুধুমাত্র যে বর্তমান কনভার্সন রেটটা বাড়াতে পারবে এমনটা না। দীর্ঘমেয়াদী আমরা এটা কিভাবে করতে পারি? যে ধরুন আমাদের এখানে একটা কাস্টমার আসছে, এই কাস্টমারটা এসে যে একটা প্রোডাক্ট কিনে নিয়ে চলে গেল, এটা না, আমরা তাকে কি করতে হবে? তাকে দীর্ঘমেয়াদী আমাদের এখান থেকে রাখার চেষ্টা করতে হবে। যেমন আমাদের একটা প্রোডাক্ট পারচেস করছে, এরপরেও যেন সে আসে আমাদের এই প্রোডাক্ট গুলো কিনতে চায়, বা পরবর্তীতে প্রোডাক্ট গুলো যেন কেনে। তো এটার ক্ষেত্রে আমাদের অনেকগুলো সিস্টেম আছে, সেগুলো আমরা অবলম্বন করব। হতে পারে আমরা অনেকগুলো তাদের কাছে অফার দিতে পারি, বিভিন্ন উপায়ে অ্যাড গুলো দেখাইতে পারি। এরপরে যে বিষয়টা দেখলাম, যে রিসোর্সের সর্বোত্তম ব্যবহারটা আমরা দেখব, যে সিআরও আপনাকে আপনার বিদ্যমান রিসোর্স গুলো সর্বোত্তম ব্যবহার করতে সাহায্য করবে। এটি বিভিন্ন পরীক্ষা এবং হচ্ছে আমাদের যে বিশ্লেষণের মাধ্যমে আমাদের ওয়েবসাইটের দুর্বলতা গুলো কি করবে? চিহ্নিত করবে, যেটা আমরা একটু আগে দেখলাম যে আমাদের চেক লিস্টের মাধ্যমে। এবং রিপিট ভিজিটরদের সংখ্যা বৃদ্ধি করবে আমাদের এই সিওর এর মাধ্যমে। যেটা বললাম, যে আমাদের যদি প্রোডাক্ট কেউ একজন পারচেস করে, তো একটা মানুষের কাছ থেকে আমাদের কিভাবে যে সেলটা জেনারেট করা যায়, এটা আমরা এই সিআর এর মাধ্যমে বিস্তারিত আলাপ আলোচনা করব, বা একটা আমাদের সিআরও এটা গুরুত্বপূর্ণ। এই সিআরও এর মাধ্যমেই কিন্তু আমাদের এই বিষয়গুলো জানতে পারবে। তাহলে সিআরও হলো কি, একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যা ওয়েবসাইটের কার্যক্ষমতা উন্নত করে এবং ব্যবসার সফলতা বৃদ্ধি করতে এটা সহায়ক হয় সিআরওটা। এবং এটি শুধুমাত্র যে বিক্রয় বৃদ্ধি করে এমন না, ব্যবহারকারীর কি অভিজ্ঞতাও উন্নত করে। তো আজকে আপনাদের এতটুকুই, আর কিছু দেখাবো না। আমাদের যে কনভার্সন আছে কি, বা আমাদের এখানে টাইপস অফ কনভার্সন, ম্যাক্রো কনভার্সন, মাইক্রো কনভার্সন, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখার চেষ্টা করব। তো আজকে ক্লাসে আপনাদের এই পর্যন্ত। এখন আপনাদের কি কি কোশ্চেন আছে বলতে পারবেন? আমরা বেসিকটা জানার চেষ্টা করছি, আস্তে আস্তে আমরা আরো অ্যাডভান্সের দিকে যাওয়ার চেষ্টা করবো। যে আসলে আজকে শুধুমাত্র জানলাম যে আসলে সিআরওটা কি, বা কনভার্সন রেট অপটিমাইজেশনটা কি, এটা কিভাবে কাজ করে, কেন দরকার, সেই জিনিসটা আমরা একটু আলোচনা করেছি। বলেন আপনাদের কি কি কোশ্চেন আছে, এখন বলেন। ভাই, সিআরওটা মেইনলি কি ওয়ার্ডপ্রেস আর শপিফাই এর উপরই দেখানো হবে? না, এটা তো আমরা শপিফাই ওয়ার্ডপ্রেস বলতে এখানে কিছুই না। এখানে হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে সেটা যে কোনো ধরনের ওয়েবসাইট হোক না কেন, আমাদের কি করব, আমরা হচ্ছে যে তাদের প্রবলেম গুলো ফাইন্ড আউট করবো। প্রবলেম গুলো ফাইন্ড আউট করে এগুলো আমরা ডিসিশন মেকিং করব, যে আমাদের আসলে কোনটা দরকার, এবং এটা ফিক্স করবে কে? আমরা ডেভেলপারকে বলবো। ঠিক আছে, সিআরও কোনো কাজ, সিআরওর কাজ হচ্ছে শুধুমাত্র ডিসিশন মেকিং করা। যে কিছু কিছু কাজ আছে যেটা আমরা নিজেই করব, কিন্তু আমাদের ম্যাক্সিমাম কাজ কে করবে? ডেভেলপার করবে। কারণ একজনই সব কাজ করতে পারে না। যে যারা ছোটখাটো যাদের বিজনেস আছে, সে আপনাকে সিআরও হিসেবে হায়ার করবে না। যে বড় বড় ওয়েবসাইট গুলো আছে, তারা আপনাকে হায়ার করবে। তাদের জন্য মার্কেটিং যারা আছে, মার্কেটিং এর জন্য আলাদা থাকবে। তাদের যারা ডিজাইনার আছে তারা আলাদা থাকবে। তাদের যদি ওয়েব ডেভেলপার যারা আছে, ওয়েব ডেভেলপারের টিম আলাদা থাকবে। তো আপনি এখান থেকে ডিসিশন মেকিং করবেন। তারা সেটা, তাদের যে আলাদা আলাদা টিম আছে, তারা কি করবে? তাদের এটা প্রবলেমটা ফিক্স করে দিবে। এবং তাদের সাথে হয়তো বা আপনার কমিউনিকেট করতে লাগতে পারে, যে আপনি ডেভেলপারকে বলতে পারেন যে তুমি এটা এইভাবে এইভাবে করো, এইভাবে এইভাবে করো। তো একটা ওয়ান ম্যান আর্মি বলতে কথা আছে, এটা কি একজনই সবকিছু করতে পারে না। আপনার এখানে যেই রোলটা আছে সেই রোলটা আপনি প্লে করবেন। এখানে আপনি মার্কেটিং এর বিষয়টা এখানে যে আপনাকে দেখতে হবে এমনটা না। আপনার ধারণা আছে, ধারণা থাকা জরুরি,
কিন্তু আপনি ডিসিশন মেকিং করবেন, আপনি মার্কেটিং এর পার্টটা আবার দেখতে যাবেন না। আপনি এখানে কি করবেন, যে শুধুমাত্র ডিসিশন মেকিং করবেন কোনটা কিভাবে কি হচ্ছে। আপনি যদি এখন বলেন যে আমি এখানে সিআরওর কাজ করব, আবার আমি ওয়েবসাইটেরও ম্যানেজমেন্টের কাজ করব, তাহলে কিন্তু বিষয়টা হইলো না। আপনার যেই কাজ আপনি সেই কাজ করবেন। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। বাকি কাজ কে করবে? ডেভেলপার করবে। যার যার করা দরকার সেটা সে করবে। আপনি এখান থেকে ডিসিশন মেকিং করবেন যে এটা এমন ভাবে করলে দরকার, এটা এমন ভাবে ভালো হবে। এটা কিভাবে করবেন? অনেকগুলো টেস্টিং এর মাধ্যমে এটা আমরা দেখব। তো ঠিক আছে, তাহলে অফ করে দিলাম কোশ্চেন না থাকলে। আর আপনাদের যে কি কি অ্যাসাইনমেন্ট থাকবে এটা আমি গ্রুপে বলে দিব, ঠিক আছে? তো ঠিক আছে তাহলে।